तेरे बिना जिंदगी से कोई শিকওয়া তো নেই। হ্যাঁ, এই গানের শুটিং এখানেই হয়েছিল। পথে যেতে যেতে এরকম ভেড়ার পালের দৃশ্য মাঝে মাঝেই চোখে পড়ছিল। পেহেলগামের দ্বিতীয় নাম ভ্যালি অফ শেপার্ডস। এই নামের সার্থকতা এই দৃশ্য দেখলেই বোঝা যায়। আজকে এসেছি পেহেলগামের দ্বিতীয় দিনের সম্পূর্ণ ভ্রমণ তথ্য নিয়ে। আজ আমরা দেখব সবচেয়ে উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান, যেটার সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। সেটি হলো ভারতের সবচেয়ে প্রাচীন সূর্য মন্দির, যেটি কাশ্মীরের অবন্তিপুরায় অবস্থিত। তাহলে চলুন ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। গুড মর্নিং। এর আগের দিন আমরা গেছিলাম বৈশারণ ভ্যালি অর্থাৎ মিনি সুইজারল্যান্ড আর আপেল বাগান। এই হলো পেহেলগামের হোটেল। পেহেলগামের প্রথম দিনের সফরে আমরা দুপুরবেলায় হোটেলে চেকিং করেছিলাম। আজকে আমরা পেহেলগামের দ্বিতীয় দিনের সফরে বেরোবো। তার আগে সকাল সকাল একবার বাইরের দৃশ্য দেখব বলে সামনের দিকে যাচ্ছি। দরজা খুলতেই বাইরে অপেক্ষা করেছিল এক দারুণ চমক। হোটেলের দরজাটা খুলতেই সামনে এক দারুণ দৃশ্য দেখতে পেলাম। সামনে বড় বড় পাহাড়, রং বেরঙি পাতার গাছের বাহার, আর সুন্দর একখানা বসার জায়গাও ছিল। হাতে সময় কম থাকায় আর বসে দৃশ্য উপভোগ করা হয়নি। সামনের দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন ক্যানভাসে আঁকা এক ছবি। আজকে আমাদের সফর একটু লম্বা সফর। আমরা যাব এবিসি ভ্যালি, আর তার সাথে যাব অবন্তিপুরা রুইন্স অর্থাৎ মার্তান সান টেম্পল। এবিসি ভ্যালি অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি ভ্যালি, যাকে সংক্ষেপে এবিসি ভ্যালিও বলা হয়। আর আজকেই ছিল শ্রীনগর ফেরার পালা, তাই আর দেরি না করে হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। অক্টোবর মাসে আমরা যখন গেছিলাম তখন এখানকার টেম্পারেচার ছিল 3 ডিগ্রি প্রায়। কাশ্মীর সফরে আমরা প্রায় শেষের দিকে। আমরা কালকে রাত্রে পেহেলগাঁও হোটেলে স্টে করেছিলাম, আর দিনের বেলা কিছু কিছু স্পট ঘুরেছি। আর আজকে তার পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি অন্যান্য স্পটগুলো দেখতে। তার মধ্যে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আছে। আর কি আছে দেখা যাক। ড্রাইভার জাভেদ আমাদের কোথায় কোথায় নিয়ে যায়। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা, আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আরু ভ্যালির উদ্দেশ্যে। পেহেলগাম থেকে আরু ভ্যালি পৌঁছতে সময় লাগে মিনিট 20 মতো। ডিস্টেন্স প্রায় 12 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে সাইট সিইংয়ের জন্য ট্যাক্সি পাওয়া যায়। এছাড়া নিজের যদি গাড়ি থাকে অথবা ট্যুর প্যাকেজের গাড়ি থাকলে সেটাতে করেও সাইট সিইং করা যায়। আমরা ট্যুর প্যাকেজের সঙ্গে যে গাড়িটা ছিল সেই গাড়িতে করেই আমরা ঘুরেছিলাম। ট্যাক্সি স্ট্যান্ডের এখানে সমস্ত রেট চার্ট দেওয়া আছে। পেহেলগামের দ্বিতীয় দিনের সফরে আমরা এসে পৌঁছালাম আরু ভ্যালিতে। আমরা সবার প্রথমে এলাম আরু ভ্যালিতে। আরু নদীর তীরে অবস্থিত এই আরু ভ্যালি। এটি পেহেলগাম থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কোনো পনি রাইড লাগে না। এখানে পায়ে হেঁটে পুরো ভ্যালিটাই ঘুরে দেখা যায়। এখানে নির্দিষ্ট সময় বলে দেওয়া থাকে। আমাদের হাতে ছিল 1 ঘন্টা সময়। এই ভ্যালিতে ঢোকার জন্য পার হেড 25 টাকা করে টিকিট লেগেছিল। এখানে বিশেষ কিছু অ্যাক্টিভিটি নেই, তবে পনি রাইড, ট্রেকিং এইসব অ্যাক্টিভিটি রয়েছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। চারিদিকের দৃশ্য দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা সময় কেটে গেল তা আমরা বুঝতেও পারিনি।
এই আরু ভ্যালিতে ছোট ছোট কটেজ রয়েছে যেখানে থাকার ব্যবস্থা রয়েছে। এই ছোট্ট নদীটা ক্রস করে আমরা এইদিকে আসলাম। मेन मार्केट है, मेन मार्केट अभी खुला नहीं है मार्केट। 9 बजे के बाद। রাস্তার দুধারে সারি দিয়ে ওয়ালনাট ট্রি দেখা যাচ্ছে। এই আরু ভ্যালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার রওনা দিলাম চন্দনবাড়ি, অর্থাৎ এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। চন্দনবাড়ির প্রাকৃতিক দৃশ্য ছিল অপূর্ব সুন্দর। চলুন আপনাদের কিছুক্ষণ রাস্তার দুধারে দৃশ্যটা দেখাই। আর হ্যাঁ, এটা বলতেই হয় যে পেহেলগামের আমরা যেখানেই গেছি রাস্তা কিন্তু খুবই ভালো ছিল। পেহেলগাম থেকে চন্দনবাড়ির ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার। পেহেলগাম থেকে অমরনাথ কেভ যাওয়ার ডিস্টেন্স হলো 36 থেকে 48 কিলোমিটার। চন্দনবাড়ি পৌঁছে গেছি। চন্দনবাড়ি পৌঁছে গেছি। অমরনাথ কেভে পৌঁছানোর জন্য এই চন্দনবাড়ি থেকে প্রথমে শেষনাগ লেক প্রায় 13 কিলোমিটার দূরে, তারপর আরও 4.5 কিলোমিটার ট্রেক করে পাঞ্চতারনি, সেখান থেকে আরও 2 কিলোমিটার দূরে বাবা অমরনাথের গুহা। আমরা এখানে পৌঁছে আশপাশটা হেঁটে হেঁটেই ঘুরে দেখেছিলাম। এখানে কোনো পনি রাইড লাগেনি। দূরে দেখা যাচ্ছিল অমরনাথ পাহাড়, যেখানে রয়েছে অমরনাথ গুহা। আমরা দূর থেকে বাবা অমরনাথকে প্রণাম জানিয়ে আবার ফেরার পথে রওনা দিলাম। बेस कैंप ড্রাইভার জাভেদ পথে গাড়ি দাঁড় করিয়ে আমাদের অমরনাথ তীর্থযাত্রীদের বেস ক্যাম্প দেখালেন। আমরা এখন যাচ্ছি বেতাব ভ্যালি বা হাজেন ভ্যালি। পেহেলগাম থেকে দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে প্রায় মিনিট 15 মতো। পথে চলতে চলতে পাহাড়ের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি দূরে বেতাব ভ্যালি। আমাদের হাতে সময় কম থাকায় আমরা নিচে আর বেতাব ভ্যালিতে যাইনি। তার কারণ আমরা যাব অবন্তিপুরা স্বামী রুইন্সে, যেখানে আছে প্রাচীন সূর্য মন্দির। সেই সূর্য মন্দির দেখতে গেলে আমাদের নির্দিষ্ট সময়ে সেখানে যেতে হতো। তাই এখানে আর সময় নষ্ট না করে ওপর থেকেই বেতাব ভ্যালি দেখে নিয়েছিলাম। পথ চলতে চলতে ড্রাইভার জাভেদ আমাদের দাঁড় করালেন এই জায়গায়, যেখান থেকে বেতাব ভ্যালি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এই ভ্যালির নাম ছিল হাজেন ভ্যালি, কিন্তু এখানে সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের অভিনীত বেতাব মুভির শুটিং হয়। তারপর থেকে এই ভ্যালির নাম হয় বেতাব ভ্যালি।
এই বেতাব ভ্যালির প্রবেশ মূল্য 100 টাকা। আর এখানেও কিন্তু সময় নির্ধারিত করা থাকে, অর্থাৎ 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে পুরো ভ্যালিটাই আপনাকে দেখে নিতে হবে। আর আমি সাজেস্ট করব, আপনাদের হাতে যদি সময় থাকে এই বেতাব ভ্যালি অবশ্যই ঘুরে যাবেন। আমাদের এবারের গন্তব্যস্থল সান টেম্পল। পেহেলগাম থেকে এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার মতো। পৌঁছতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। ভারতের প্রাচীন সূর্য মন্দির কাশ্মীরের অবন্তিপুরায় অবস্থিত, যাকে বলা হয় মার্তান্ড সান টেম্পল। এখানে 2টি মার্তান্ড সান টেম্পল রয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো নিচে। এখানে প্রতিদিন পূজা অর্চনা করা হয়। ওপরের সান টেম্পলটি একটি আর্কিওলজিক্যাল সাইট, আর এটাকে অবন্তিপুরা স্বামী টেম্পল রুইন্সও বলা হয়। এখানে রয়েছে ভগবান সূর্যের শৈশবের মূর্তি। বলা হয় ভগবান বিষ্ণু স্বয়ং এই মন্দির তৈরি করেছিলেন। ওপরে যে সান টেম্পলটি রয়েছে তার থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই মার্তান্ড সূর্য মন্দির। বলা হয় জীবনে যার গতি থেমে আছে সে এখানে এসে স্নান করলে তার সমস্ত বাধা দূর হয়। এখানে রয়েছে গৌরীকুণ্ড, যেখানে স্নান করে সবাই পুণ্য লাভ করেন। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর রয়েছে বিমলকুণ্ড ও কমলকুণ্ড। এই মন্দিরের একটি ছোট্ট কাহিনী রয়েছে। কাহিনীটি হলো কাশ্যপ মুনির 13তম সন্তান ছিলেন মার্তণ্ড সূর্য ভগবান, যিনি ডিমের রূপে জন্মগ্রহণ করেন। এই কুণ্ডে সেই ডিমের বিসর্জন দেওয়া হয়। মাতা সতী এখানে স্নান করতে আসতেন। তিনি ওই ডিম দেখে ভগবান শিবকে জিজ্ঞেস করলেন এখানে এরকম ডিম কেন রয়েছে। তখন মাতা সতী ও অন্যান্য দেবতারা ভগবান বিষ্ণুকে প্রার্থনা করে তার প্রাণদান করেছিলেন। তাই বলা হয় ভগবান বিষ্ণু এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর সূর্যদেবের শৈশবের মূর্তি এখানে রয়েছে। এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে, স্থানীয় লোকেরা বলেন বিভিন্ন দেবতারাই এখানে মৎস্য রূপে বিচরণ করছেন। এই মন্দিরে যতদূর জানি এখানে খাওয়া থাকার সুবন্দোবস্ত রয়েছে, তবে এই ব্যাপারে আমার কাছে বিশেষ তথ্য ছিল না। এখানে রয়েছে 4টি মন্দির: গণেশ মন্দির, দুর্গা মন্দির, সূর্য মন্দির ও শিব মন্দির। ये पानी अमरनाथ से आया? ये महान जगह है, ये छोटा मंदिर नहीं है। अधिक मत वाला मंदिर बोर्ड सामने अधिक मत लगता है यहाँ पर। 400 के बाद अब सूर्य का जन्म स्थान है। 13वां सूर्य का 12 सूर्य जन्म, 13 का जन्म नहीं हुआ। इसको जन्म दिया शंकर भगवान आदिकाल में, हम के 2 से कर दिया। मैं लोग कम भी सूर्य में पैदा हो गए। फिर एक बार 1 महीने अपना अधिक मास 13 महीने का साल वैसे की बात आता है। यहाँ से जब से आगे आएगा। ইনি আমাদের এই মন্দিরের জলের উৎস সম্পর্কে বলছিলেন। এই মন্দিরটি মাত্তান চকে অবস্থিত। কথিত আছে এই মন্দির 10,000 বছরের পুরনো। এই কুণ্ডের জল শেষনাগ লেক থেকে আসে, যা অমরনাথ গুহা যাওয়ার সময় রাস্তায় পড়ে। এই মন্দিরের দর্শন শেষ করে এবারে আমরা যাব সেই বহু প্রতীক্ষিত ভারতের প্রাচীন সূর্য মন্দির দেখতে, যা ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম। এরপর আমরা এলাম অবন্তী স্বামী মন্দিরে। মন্দিরটি শ্রীনগর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরও সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এই মন্দিরের এন্ট্রি ফি পার হেড 25 টাকা করে। চলুন এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। পৌরাণিক কথা অনুসারে ঝিলাম নদীর তীরে এই মন্দিরটি একসময় পাণ্ডবদের দ্বারা নির্মিত হয়েছিল। ইতিহাসের পাতায় বলা হয় কার্কট ডাইনাস্টির মহান শাসনকালে শাসক ললিতাদিত্য মুক্তবীরা 800 শতকে এই মন্দির নির্মাণ করেন। এছাড়া উৎপলা সাম্রাজ্যের রাজা অবন্তিবর্মনও 900 শতকে এই মন্দিরের নির্মাণ কার্য করে থাকেন। মন্দিরটি 1400 সাল পুরনো একটি মন্দির। এই মন্দির ভগবান বিষ্ণু ও শিবের মন্দির। আর ছিল মার্তণ্ড অর্থাৎ সূর্য দেবতার মূর্তি। এই মন্দিরে তখনকার দিনে সূর্যের আলো দেখে সময় নির্ধারণ করা হতো। আর রয়েছে 84টি কলাম,
যার সাথে 84টি ছোট ছোট মন্দিরও রয়েছে। বলা হয় একসময় এখানে এই মন্দিরে মূর্তি ছিল 365টি। বছরের প্রতিটা দিনই এক একটি মূর্তিতে পুজো করা হতো। আর সবচেয়ে উল্লেখযোগ্য এখানে রয়েছে 1400 সাল পুরনো শিবলিঙ্গ। এখানে একটি রূপোর বিষ্ণু মূর্তি ছিল। ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা তা নিয়ে চলে যায়। কালের পরিবর্তনে আফগান সম্রাট সিকান্দারি শাহ মিরি 600 সাল পরে এই মন্দির ভেঙে ফেলেন। তিনি 2 বছর ধরে এই মন্দির ভাঙার চেষ্টা করেন। তারপর তিনি না পেরে উঠে পুরো মন্দিরেই আগুন ধরিয়ে দিয়েছিলেন। এটি এখন শুধুই একটি রুইন্স, যা আর্কিওলজিক্যাল সাইট হিসেবে চিহ্নিত। এখানে কোনো পুজো অর্চনা হয় না। আমরা এসে গেছি একেবারে মন্দিরের প্রাঙ্গণে। চলুন দেখে নেওয়া যাক মন্দিরটি কেমন ছিল। রুইন্স দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারা যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণেও এই মন্দিরটি অনেক নষ্ট হয়ে যায়। পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সময় মন্দিরটি আরও সুন্দর লাগছিল। সব মিলিয়ে এই রুইন্সটি ছিল দেখবার মতো। এই মন্দিরের নির্মাণ শৈলীতে দেখা যায় চাইনিজ, গান্ধার ও গুপ্ত সাম্রাজ্যের নির্মাণ শৈলী। এই মন্দিরের ইতিহাস আরও ভালোভাবে জানতে হলে আপনারা একজন গাইড নিয়ে নিতে পারেন। তেরে বিনা জিন্দেগি সে কোই শিকওয়া তো নেহি। হ্যাঁ, এই গানের শুটিং এখানেই হয়েছিল। সঞ্জীব কুমার আর সুচিত্রা সেন অভিনীত সেই বিখ্যাত মুভি আঁধি মুভির গানের শুটিং এখানেই হয়েছিল। ভারতের সবচেয়ে প্রাচীন হলো এই সূর্য মন্দির, মার্তান্ড সান টেম্পল। আর দুটো যে সান টেম্পল রয়েছে, একটি ওড়িশাতে রাজা নরসিংহ দেব দ্বারা নির্মিত কোনারকে, আর একটি গুজরাটের মোধেরাতে রাজা ভীমদেব দ্বারা নির্মিত। এই মন্দির না ঘুরে দেখলে সত্যি বোঝা যেত না কাশ্মীর আগে ঠিক কীরকম ছিল। এখানকার ইতিহাস গায়ে কাঁটা দেওয়ার মতো। তাই কাশ্মীরকে ভালোভাবে জানতে হলে, কাশ্মীরের পূর্ব ইতিহাস জানতে অবশ্যই আপনারা ঘুরে আসুন এই মার্তান্ড সান টেম্পল। আমাদের দেশে এত সুন্দর একটা রুইন্স আছে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা অনেক খরচা করে গ্রিসে যাই দি অ্যাক্রোপলিস অফ অ্যাথেন্সের রুইন্স দেখতে, কিন্তু আমার মনে হয়েছে এই অবন্তিস্বামী টেম্পলের রুইন্স গ্রিসের রুইন্সেরই মতো। আমাদের পেহেলগামের দ্বিতীয় দিনের সফর এখানেই শেষ হলো। আমরা এবার ফিরে যাব একরাশ স্মৃতি নিয়ে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে পরিবারের সদস্য হয়ে যেতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।